দেশে পা দিয়ে একটা সুসংবাদ পেয়েছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি। মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। এই মানুষটাকে, এই মানুষটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে উদ্দেশ্য করে সম্ভবত এই কথা তিনি বলেছেন। এটা বোঝাই যায় শেখ হাসিনার সময় এইভাবে কথা বলতে পারতো। আজকে এই যে মাসুদ কামাল, পান্না, তারপরে জাহিদ সাহেব, এরকম আরো কিছু লোকজন আছে, এরা যেভাবে কথাবার্তা বলে, এটা কি সম্ভব ছিল আওয়ামী লীগের সময়? সম্ভব ছিল না। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যখন টালমাটাল, বিএনপি নির্বাচনের জন্য নাছোড়বান্দা হয়েছে, সরকারও নাছোড়বান্দা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে না। সংস্কার শব্দটা আমরা প্রতিনিয়ত শুনি এখন এই সরকারের সময়, মানে শব্দটা এখন এক ধরনের ডেরোগেটরি শব্দে পরিণত হয়েছে। কেউ কেউ বলছেন কথাটা খুব মিথ্যাও না, সংস্কার শব্দটা শুনতে এখন শেখ হাসিনার মুখ থেকে সরা উন্নয়ন শব্দটার প্রতি মনে হয়। শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় এবং কাজে চরম বৈপরীত্য বিদ্যমান। তিনি বাংলাদেশে একটা বৈষম্য বিরোধী সরকার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা, তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা, তিনি কোনো দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের সফর শেষে, আর দেশে পা দিয়ে একটা সুসংবাদ পেয়েছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি। বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো যখন একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চাপ প্রয়োগ করছে, তখন সেই চাপে আরো চাপ তৈরি হয়ে গেছিল যখন জামাত ইসলামের আমির তিনি বলছিলেন জুনের মধ্যেই নির্বাচন হতে হবে, পারলে এর আগে, তবে ডিসেম্বরে সরাসরি তারা বলেনি। একটা অস্থিতিশীল পরিবেশ তখন আরো বড় আকার ধারণ করলো। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন, সেই বক্তব্যে একটা ওয়ার্ড লাইন আপ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আর সেই ওয়ার্ড লাইন আপ নিয়েও কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটা মেসেজ আছে। তিনি বলছিলেন যে প্রথমে হবে সংস্কার, তারপরে হবে বিচার, তারপরে হবে নির্বাচন। তিনটা সিরিয়াল মেনটেন করেছেন। সংস্কার এখনো শেষ হয় চলমান, তারপর বিচার আওয়ামী লীগের, তারপর হচ্ছে নির্বাচন। আগামী বছর জুনের পর একদিনও সরকার থাকবে না এতটুকু আশ্বস্ত করলেও আগামী এই অল্প সময়ের মধ্যে বাকি দুইটা কাজ যেটা, এই দুইটা কতটুকু কমপ্লিট করতে পারবেন। তবে আমার ধারণা পরিস্থিতি বদলাতে যাচ্ছে। তবে কেউ কেউ বলছেন জামাতের এমন বক্তব্যের ভ্যালুই বা কতটুকু, তারা তো তাদের এখনো যে নির্বাচনের যে নিবন্ধন, দলীয় নিবন্ধন, সেটাই ফিরে পায়নি। এনসিপির তো নাই, বিএনপি এখন নিবন্ধন আছে, তারা তো ভাই ইলেকশন করবে, কারণ তারা সব দিক থেকে রেডি। দর্শক, বিচারের আগে নির্বাচন হবে না। জামাতের এক বড় নেতা যিনি আছেন, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যে অনেকটাই তোলপাড় এই মুহূর্তের রাজনীতির মাঠ। তিনি বলছেন যারা নির্বাচন চায়, সংস্কার চায় না, দ্রুত নির্বাচন চায়, তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক। বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি। তারপর হচ্ছে যে বিচার এবং সংস্কার ছাড়া দামি নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তাই সংস্কার এবং বিচার, আগে সংস্কার, এরপর বিচার, এরপরে হচ্ছে নির্বাচন। বিচারের আগে কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলেন, বিচারের নামে যারা অবিচার করেছে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে, তাদের বিচার হওয়া দরকার। বিচারের আগে নির্বাচন হবে না, সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না। বিএনপির সিনিয়র নেতা, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। এই মানুষটাকে, এই মানুষটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে উদ্দেশ্য করে সম্ভবত এই কথা তিনি বলেছেন। এটা বোঝাই যায়, যেমন বোঝা গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে শুধু একটা দল ডিসেম্বরে নির্বাচন চায়, সেই একটা দল মানে বিএনপি। তেমনি এখানে গয়েশ্বর চন্দ্র রায় বলছেন মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। তো এই কথাটা বোঝাই যাচ্ছে যে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলছেন। তাহলে বিএনপি কি বড় ধরনের একটা ধোকার মধ্যে পড়লো, বড় ধরনের ধরা খাইলো? এই প্রশ্নটা কিন্তু সামনে আসছে এবং বাস্তবতা যদি কিছু কিছু পরিস্থিতি বিশ্লেষণ করা যায়, তাহলে নিশ্চয়ই আপনারাও একমত হবেন যে বিএনপি সম্ভবত বড় ধরনের একটা ধোকার মধ্যেই পড়ে গেল, বা ধাঁধার মধ্যে পড়ে গেল, বা ধোঁয়াশার মধ্যে ঢুকে গেল। কেন? বিএনপির আশা ছিল যে যেই সরকারই আসুক না কেন শেখ হাসিনা পতনের পর, তাদের
মানে প্রথম কাজটা হবে যে যেই কাজটি কখনোই শেখ হাসিনা করেনি বা তার সরকার দেয়নি, সেটা হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই কাজটি আয়োজন করবেন যারাই আসুক না কেন। যেমন আমরা যদি 111-এর পট পরিবর্তনের পরে দেখি, যে 111-এর যে সরকার, তারা মানে 2 বছর পর দ্রুত বেগে একটা নির্বাচন দিয়ে দিল। এর আগে যদি আমরা 90-91 এরশাদ পতনের পর দেখি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি ওই সংস্কার কাঠামোগুলো ঠিক না করে তারা আগে একটা নির্বাচন দিল, অবাধ নিরপেক্ষ নির্বাচন। যদিও সেই নির্বাচনগুলির মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো হয়নি, হয়তো নির্বাচনটা ভালো হয়েছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের আভ্যন্তরীণ যে পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক সেটা তলানিতে গেছে। কেননা ওই একটাই যে কাঠামোগুলো, রাজনৈতিক দলগুলো তাদের নিজেরাই গণতান্ত্রিক না, ফলে তাদের মধ্যে এক ধরনের ফ্যাসিজম, যে নেতা নির্বাচন থেকে শুরু করে কাঠামোর মধ্যে দলের প্রধান তিনি একটা এক ধরনের ফ্যাসিজম বা ফ্যাসিস্ট চরিত্র কায়েম করে দলের ঐক্য ধরে রাখার জন্য। সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে যখন নাকি সেই দল যায়, তখন তারাও চেষ্টা করে যে দলের মতন করে রাষ্ট্রকেও সেইভাবে সাজাতে। সেই কারণে মানে যখন যে ক্ষমতায় গেছে সেই ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে এবং রাষ্ট্রের সংকট হয়েছে, এবং শেষ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা সেটা একেবারে শেখ হাসিনা রীতিমতো জবাই করে দিল। তো যাই হোক, এখন 15 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের একটা আকাঙ্ক্ষা যে একটা ভালো নির্বাচন হবে, যেটা সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ সবাইকে খুবই হতাশ করেছে। সেখানে দেশি বিদেশি সবাই, ভারত ছাড়া বাকি সকল বিশ্বে, ভারত, চীন, রাশিয়া, মানে আমি স্পেসিফিক ভাবে যদি এই 3টা দেশের নাম বলি, এই 3টা দেশ ছাড়া সমগ্র পশ্চিমা বিশ্ব, এমনকি জাপান, তারাও চেয়েছিল যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক একটি ভালো নির্বাচন হোক, ফ্রি ফেয়ার নির্বাচন হোক, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। সুতরাং তারপর পরেই একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলো। সুতরাং বিএনপির একটা প্রত্যাশা ছিল যে একটা ভালো নির্বাচন হবে, কিন্তু যার উপর ভরসা করলো, ছাত্ররাই সিলেক্ট করলো যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু এটা সবারই চাওয়া ছিল, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে কারোরই কোনো আপত্তি ছিল না। কিন্তু তিনি ক্ষমতা নিয়েই যে লম্বা কর্ম পরিকল্পনা তৈরি করলেন, তাতেও বিএনপির খুব একটা প্রথম দিকে আপত্তি ছিল না। তাদের ধারণা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই ডাইনামিক মানুষ, তিনি খুব দ্রুত বেগে এই কাজগুলি শেষ করে তিনি একটা নির্বাচন দেবেন। নির্বাচনের রোড ম্যাপ যখন ঘোষণা করলো, তখনই বিএনপির মধ্যে একটু ঘুম ভাঙলো যে এটা কি ডিসেম্বর থেকে জুন, মানে এরকম লম্বা সময়, তাহলে তাদের প্রস্তুতিটা কি নেবে তারা। এখন তাদের পুরোপুরি সেই ধোঁয়াশাটা কেটে গেছে, তারা বুঝতে পারছে যে না, নির্বাচনটা মানে খুব দ্রুত হবে এমন কোনো আশা নেই। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচন ছাড়া বাকি সব বিষয়ে কথা বলছেন, শুধু নির্বাচনটা বাদে। এবং তাদের যে সমর্থিত দল এনসিপি, তাদেরও কথা বিচার সংস্কার, নির্বাচনটা পরে। তো এখন তারা বুঝতে পারছে যে খুব সহসাই নির্বাচন হবে তেমন কোনো আশা দেখছে না। তাই বশিরচন্দ্র রায়ের বক্তব্যে কিন্তু সেটা পরিষ্কার, সেই হতাশাটা যে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যখন টালমাটাল, বিএনপি নির্বাচনের জন্য নাছোড়বান্দা হয়েছে, সরকারও নাছোড়বান্দা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে না, এরকম পরিস্থিতি যখন উত্তাল হচ্ছে, তখন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে শেখ হাসিনা ভারতে দিল্লি থেকে অবস্থান চেঞ্জ করে অন্য একটি জায়গায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে, যারা কিনা ভারতে পালিয়ে রয়েছেন, তাদের সঙ্গে শেখ হাসিনা মিটিং করেছেন। খবরটা কতটুকু সত্য, নাকি এটা গুজব গুঞ্জন, নাকি এটা এক ধরনের প্রচার করার কৌশল আওয়ামী লীগের কর্মীদের চাঙ্গা করার জন্য, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। ছিলাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে উড়িষ্যায় আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীদের সঙ্গে মিটিং করেছেন, এরকম খবর ছড়িয়ে পড়েছে। এরকম খবরকে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরে দেখা গেছে যে ভিডিওটি আসলে সত্য ভিডিও না, সেটা শেখ হাসিনার ভিডিও না, সেটা পাকিস্তানের একটা ভিডিও, রিউমার স্ক্যানার সেটাই জানিয়েছে যে ভিডিওটা মিথ্যা। কিন্তু ভারতীয় গণমাধ্যম সহ ভারত থেকে নানাভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই শীর্ষ নেতাদের মধ্যে কারা রয়েছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে আসছেন বলে জানা গেছে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তন্ময়, বাহার উদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম সহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লি থেকে তিনি উড়িষ্যায় গিয়েছেন, শেখ হাসিনা উড়িষ্যায় গিয়েছেন এবং সেখানে এই নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে এমন খবর ছড়ানো হচ্ছে। কিন্তু দিল্লি থেকে উড়িষ্যায় যাওয়ার যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে, সেই ভিডিওটা আসলে ফেক ভিডিও, সেটা স্পষ্ট রিউমার স্ক্যানার জানিয়ে দিয়েছে সেই ভিডিওটা ফেক। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মিটিং এর যে খবর, সেই খবরটাও কি ফেক? ভারতের বিভিন্ন সূত্র বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের বরাত দিয়ে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকটি কোথায় হয়েছে সেটা খুব একটা স্পষ্ট বার্তা দেয়া যাচ্ছে না, তারা দিতে পারছে না। কেউ বলছেন উড়িষ্যায় হয়েছে, কেউ বলছেন কলকাতায় হয়েছে, কেউ আবার বলছেন দিল্লির কোনো একটা জায়গাতেই হয়েছে। আওয়ামী লীগের
এই নেতারা সেখানে গিয়েছিলেন। শেখ হাসিনা দিল্লিতে যেহেতু রয়েছেন, পাশাপাশি কোনো একটা জায়গায়, নিরাপদ জায়গায় এই মিটিংটা হয়েছে। যদি এই মিটিংটা হয়ে থাকে তাহলে কি আলোচনা হলো তাদের মধ্যে? আওয়ামী লীগের পরবর্তী কার্যক্রম নিয়েই কি তারা আলোচনা করলেন? শেখ হাসিনা কি দিক নির্দেশনা দিলেন? আর যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হচ্ছে, বিশেষ করে 10 মাস পালিয়ে থাকা, কোনো ধরনের সারা শব্দ নেই, হঠাৎ করে উকি মেরে একটা বার্তা দেয়া, যখন কিনা প্রফেসর ইউনূসের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল, ঠিক সেই সময় তার উকি মারাটা খুব একটা ভালোভাবে নেয়নি আওয়ামী লীগের নেতারা। কিন্তু এই যে মিটিং এর খবর বলা হচ্ছে, সেই মিটিং এ ওবায়দুল কাদেরও অংশগ্রহণ করেছেন এমন কথাও বলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে, এরকম খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, এবং আওয়ামী লীগ শীর্ষ সন্ত্রাসীদের কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে, এরকম খবর গণমাধ্যমে আমরা দেখছি। সেনাবাহিনী যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েনকে গ্রেপ্তার করেছে, সেই সুব্রত বায়েনের সঙ্গে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এরকম কথা বলার চেষ্টা করা হচ্ছে, এরকম কথা বলা হচ্ছে গণমাধ্যমে, এবং সেই বলাটা গোয়েন্দা সূত্র উদ্ধৃত করেই বলা হচ্ছে। ঠিক সেই সময় আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে একটি মিটিং, আওয়ামী লীগের মিটিং, এই খবরটি যদি সত্যি হয় তাহলে সেটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে, সেই কারণেই হয়তো খবরটিকে ফলাও করে প্রচার করার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবার এটাও হতে পারে যে এই খবরটা আদৌ সত্য নয়, কিন্তু এটাকে প্রচার করা হচ্ছে যেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মুষড়ে না পড়েন, ভেঙে না পড়েন, তারা যেন উজ্জীবিত হন যে নেতারা অ্যাক্টিভ রয়েছে, সামনে হয়তো কোনো দিক নির্দেশনা দেবে। কিন্তু আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, অর্থাৎ আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না। আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে নিবন্ধন ফিরে পেয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে তার পরের বার আরো 5 বছর পরের নির্বাচনে অংশগ্রহণ করতে আদৌ পারবে কিনা, ততদিন দলের অবস্থা কেমন থাকবে, কি অবস্থায় যাবে, সেই আলোচনাগুলো তো রয়েছে। কিন্তু আবার অনেকে এটাও বলছেন যে 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে 96 সালে যখন ক্ষমতায় আসে, তারা কিন্তু 21 বছর অপেক্ষা করেছে এবং 21 বছর তারা দলকে টিকিয়ে রেখেছিল। 75-এর মতোই আর একটা ক্রান্তিকাল এসেছে 2024-এ এসে। এই সময়ে এসে আওয়ামী লীগকে কতদিন অপেক্ষা করা লাগে, কতদিন পরে তারা ফিরে আসে, এবং সেই ফিরে আসা 75 পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগের হাল ধরেন 80-81 সালে শেখ হাসিনা, তখন আওয়ামী লীগের হাল ধরার একজন ছিলেন, বঙ্গবন্ধু পরিবারের একজন ছিলেন। কিন্তু যখন এই 24-এর ঘটনা ঘটলো, এরপরে আওয়ামী লীগের ফিরে আসতে যদি অনেক বেশি সময় লাগে, তাহলে আওয়ামী লীগের হাল ধরার শেখ পরিবারের আর কেউ থাকবেন কিনা? সেই ক্ষেত্রে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কিংবা পুত্র সজীব ওয়াজেদ জয়, তারা কেউ নেতৃত্ব নেবেন কিনা, নাকি শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে? শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হলে আওয়ামী লীগ কয়েক খণ্ডে বিখণ্ড হয়ে যাবে কিনা, এই আলোচনাও রয়েছে। যাই হোক, এই যে মিটিং নিয়ে আলোচনা হচ্ছে, এই মিটিং নিয়ে নানা রকমের খবর প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকে লেখালেখি করছেন, এটাকে কেউ গুজব বলছেন, গুঞ্জন বলছেন, ভারতীয় মিডিয়া যখন বলছে তখন সেটাকে সবাই গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন। কিন্তু এটার একটা গুরুত্ব আছে আমার মনে হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, তারা হয়তো এটার মাঝে একটা গুরুত্ব খুঁজে পাচ্ছে যে এই ধরনের মিটিং যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে নিশ্চিত করে তৃণমূলের নেতাকর্মীদের জন্য একটা দিক নির্দেশনা আসবে যে আগামীতে, এই কঠিন সময়ে আগামীতে তাদেরকে কিভাবে পথ চলতে হবে। দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি তার নেতাকর্মীদের জন্য সত্যিই কোনো শুভ দিক নির্দেশনা তৈরি করতে পারবে, যে শুদ্ধ হয়ে, শুদ্ধ অবস্থায় ভুলভ্রান্তিগুলো, দোষ ত্রুটিগুলোকে পাশ কাটিয়ে সেগুলোর জন্য এক ধরনের সরি বলে সামনে এগোনোর পথে এগোবে? না, সংস্কার শব্দটা আমরা প্রতিনিয়ত শুনি এখন এই সরকারের সময়, মানে শব্দটা এখন এক ধরনের ডেরোগেটরি শব্দে পরিণত হয়েছে। কেউ কেউ বলছেন কথাটা খুব মিথ্যাও না, সংস্কার শব্দটা শুনতে এখন শেখ হাসিনার মুখ থেকে শোনা উন্নয়ন শব্দটার মতো মনে হয়। এই পরিস্থিতি সরকার তৈরি করেছে, কারণ প্রায় বলা হচ্ছে যে আমরা নাকি একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে ফিরে না আসে সেটার জন্য প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচনে যাই তাহলে সেই শেখ হাসিনা আবার নাকি তৈরি হবে অন্য একজন। এটা নিয়ে আমার খুব স্ট্রং আর্গুমেন্ট আছে এটার বিরুদ্ধে, সেই কথা বলি সবসময়, আজকে সেটা বলছি না। আমরা ধরে নিলাম তর্কের খাতিরে সরকার সঠিক কথা বলছেন, এবং সেটা যদি হয়েই থাকে তাহলে সরকারের সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে খুব সিরিয়াস হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু না, একেবারেই তা নন তারা। আমি দৈনিক সমকালের একটা চমৎকার রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টকে ভিত্তি করে কিছু কথা বলতে চাই। হেডলাইনটা এরকম, সংস্কারের 121 প্রস্তাব বাস্তবায়নের ধীর গতি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই মুহূর্তে দলগুলোর সাথে যে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এর বাইরেও যখন প্রাথমিকভাবে সংস্কারের সুপারিশগুলো উপস্থাপন করা হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খুব সহজে করা যায় এবং কিছু আইন এবং বিধিবিধান পরিবর্তনের মাধ্যমেই করা যাবে, এবং কিন্তু খুব মৌলিক কিছু না, এরকম একটা আশু বাস্তবায়নযোগ্য সংস্কারের একটা তালিকা করে দিতে। সেই তালিকা তাদেরকে দেওয়া হয়, তার মধ্যে 121টা ছিল, এবং এই রিপোর্টটা বিস্তারিত আপনারা যে কেউ একটু পড়ে নিতে পারেন, পড়ে নিলে ভালো হবে। সেখানে দেখা যাবে আদতে সরকারের ভেতরে এটা নিয়ে ভীষণ রকম গড়িমসি আছে, এবং কোনো রকম কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘ সময় পর, এটা জমা দেওয়ার 2.5 মাস পরও নতুন করে নির্দেশনা দেওয়া হচ্ছে, কি করা যাবে না যাবে তার জন্য মতামত চাওয়া হচ্ছে, এবং এটা কবে নাগাদ হবে তার কোনো রকম কোনো
কোনো রকম কোনো কিছু হবে না। আমি একটু জায়গাটা যদি একটু পড়ি, সরকারের দিক থেকে বলা হচ্ছে, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সমকালকে বলেন, এখন আমরা সব মন্ত্রণালয় বিভাগের সঙ্গে সমন্বয় করে পর্যালোচনার কাজ শুরু করব, মানে এখন শুরু করবেন। এরপর উপদেষ্টা পরিষদে সেগুলো উপস্থাপন করা হবে। কবে এ কাজ শেষ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, বলতে পারছি না, শেষ হলে জানা যাবে। তবে রাজনৈতিক দলের মতামত ছাড়াই স্বল্প সময়ে যেসব সংস্কার বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। এর মধ্যে বিস্তারিতটা এরকম, 121টাকে আশু বাস্তবায়নযোগ্য মনে করেছিল। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা 9টি, বিচার বিভাগের 8টি, দুদক সংস্কারের 43, পুলিশের 13, জনপ্রশাসনের 18, এরকম ভাবে বলা হয়েছে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে জনাব বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং তিনি ঐক্যমত্য কমিশনেরও সদস্য, আমি তার অধীনে কাজ করেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে। তিনি বলছেন, আমরা আমাদের কাজ করেছি, আরপিও সহ অনেকগুলো অধ্যাদেশের খসড়া করে দিয়েছি, প্রতিবেদন জমার পরে এগুলো বাস্তবায়ন করা যেত। জনাব বদিউল আলম মজুমদারের কথা আমরা খেয়াল করি, কিন্তু কেন বিলম্ব হচ্ছে আমরা জানি না। এসব প্রস্তাব বাস্তবায়নে দেরি হলে অন্যান্য বিষয় ঝুলে যাবে। তিনি আরো বলছেন, অন্তর্বর্তী সরকারের অনেক কাজ, কিছু প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দিয়েছে, এর বাইরে রাজনৈতিক মতামত ছাড়া বাস্তবায়নযোগ্য প্রস্তাব সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। এটাও জমা দেওয়ার 2.5 মাস পরে এই পরিস্থিতি, কোনো রকম কোনো অগ্রগতি নেই। এবং জনাব বদিউল আলম মজুমদারের বক্তব্য শুনে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যিনি এখন ঐক্যমত্য কমিশনে কাজ করছেন। অথচ আমরা বলছি বরং এটাও যে ঐক্যমত্য কমিশনেও যখন যেসব ইস্যুতে তাদের সব দলের বেসিক মতৈক্য হয়েছে সেগুলোরও বাস্তবায়ন করে দেওয়া শুরু করা দরকার ছিল। যেগুলো আইন সংশোধন করে করা যায় সেগুলো এই মুহূর্তে অধ্যাদেশের মাধ্যমে করা খুবই সম্ভব ছিল। তাহলে আমরা খেয়াল করি, ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় যেগুলো তো ঐক্যমত্য হয়েছে সেগুলো তো দূরেই থাকুক, 2.5 মাস আগে দিয়ে দেয়া 121টা সংস্কার সুপারিশ যেগুলো কোনো রকম কোনো ঝামেলা ছিল না, খুব দ্রুত বাস্তবায়ন করে ফেলা যেত, সেগুলো সরকার করছেন। সরকার এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়ে সচিব এভাবেই বলছি, কারণ সরকার আবার তাদের মতামত চাইছে, মানে সেই সচিবদের যারা শেখ হাসিনার কোলাবরেটর ছিলেন, প্রায় সবাই। হোক, সেদিকে এখন ঢুকছি না, সরকার করছে না। তাহলে এই যে একটা ন্যারেটিভ কেউ দিতে চাইছেন, সেটা ধীরে ধীরে তো প্রমিনেন্ট হয়ে উঠছে। সরকার আসলে সংস্কারের নামে কালক্ষেপণ করতে চাইছেন, সংস্কার শব্দটাকে সামনে এনে নির্বাচনকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন। এবং সেই তুলনাটা যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা উন্নয়নকে বলতেন নির্বাচন সুষ্ঠু না করার, তিনি তো নির্বাচন একটা স্পেসিফিক ডেট ছিল, তিনি তথাকথিত নির্বাচিত সরকার, যেহেতু তাকে একটা নির্বাচন দিতে হতো, তাই নির্বাচনটার কোয়ালিটি কেমন হবে না হবে সবই বদার না, আমি কিন্তু তোমাকে উন্নয়ন দিচ্ছি, তুমি উন্নয়ন নাও, উন্নয়ন দিয়ে তোমার নির্বাচনের কোয়ালিটি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ঠিক একই রকম এখন সংস্কারের মাধ্যমে কালক্ষেপণ এবং আস্তে আস্তে এই জায়গায় নিয়ে আসে ঠেকানো হয়েছে যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচন না হতে পারে। কারণ জুলাই চার্টার হবে, সবার যতটুকু ঐক্যমত্য হয় সেটার ভিত্তিতে তারপর সংশোধন করে জুলাই চার্টার হয়ে তারপর যদি কাজ শুরু হয়, আগের 121টা নতুন যতগুলো ঐক্যমত্য হবে তখন বলবে ডিসেম্বরের মধ্যে এগুলো খুব আর্লি হয়ে যায়, হবে না, আমাদের জুন পর্যন্ত সময় লাগবে। অথচ আমরা বারবার বলেছি বেশি সংস্কার হলেও, সরকারের ভাষায় তথাকথিত বড় প্যাকেজ হলেও ডিসেম্বরের মধ্যে সেগুলো সব শেষ করে নির্বাচন দেওয়া খুবই সম্ভব ছিল। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।